আসামের কামাখ্যা মন্দির ভারতের সেই শক্তিপীঠ যেখানে দেবী সতীর জনিদেশ পড়েছিল। মানুষের বিশ্বাস আজও প্রতি বছর নির্দিষ্ট সময়ে দেবী হন রজস্বলা এবং লক্ষ লক্ষ মানুষ সেই নিয়ে মেতে ওঠে উৎসবে। অথচ শুনলে হাসি পায় যে সেই ধর্মেই নাকি একজন ঋতুমতী নারীকে বলা হয় অশুচি। এমনকি সে এই সময়ে এতটাই অপবিত্র হয়ে পড়ে যে স্বয়ং ভগবানও নাকি তার মুখ দর্শন করতে চান না। নমস্কার বন্ধুরা, আমি ইপসিতা আর আপনারা দেখছেন এপিক ফোর্ট্রেলস। আজকের ভিডিওটি তাদের জন্য যারা সনাতন ধর্মের প্রকৃত জ্ঞান জানতে চান, ধর্মকে অন্ধবিশ্বাস নয় বরং বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে বুঝতে চান। আজকের ভিডিওতে আমরা জানবো মেয়েদের পিরিয়ড কি সত্যিই অপবিত্র, আর কেনই বা এই সময় মন্দিরে যাওয়া নিষেধ, আর প্রাচীন ভারতের চিকিৎসা বিজ্ঞান ঠিক কি বলে একজন মেনস্ট্রুয়েটিং নারীর পরিচর্যা সম্পর্কে। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে দিই, আমাদের সনাতন ধর্মে কিন্তু পিরিয়ড বা মেনস্ট্রুয়েশনকে কখনোই পাপ বা অশুচি বলে দেখানো হয়নি। এমনকি দক্ষিণ ভারতের বহু গ্রামে আজও মেয়েদের প্রথম পিরিয়ডকে বড় করে উৎসবের মতো উদযাপন করা হয়। এটি শুধু ঘরের ভেতরেই নয়, গ্রামের সকলের সামনে এক দুদিন নয়, পুরো এক সপ্তাহ থেকে অনেক ক্ষেত্রে 15-16 দিন ধরে চলতে থাকে। যদি সনাতন ধর্মে সত্যি পিরিয়ডকে অপবিত্র বা লজ্জাজনক মনে করা হতো, তাহলে কি এ হেন উদযাপন সম্ভব ছিল? কিন্তু পরবর্তীকালে মুসলিম আক্রমণ, পর্তুগিজ, ডাচ বা ব্রিটিশ আক্রমণের যুগে মেয়েদের প্রথম পিরিয়ড উদযাপন করা বন্ধ হয়ে যায়। কারণ পরিবারের কেউই চাইতেন না যে বিদেশিরা জেনে যাক মেয়েটি শারীরিকভাবে পরিণত হয়েছে, কারণ তাতে মেয়েটির নানা বিপদের ভয় থাকতো। এই ভয়ের কারণে সেই ঐতিহ্য ধীরে ধীরে বিলুপ্ত হয়। এখন তাহলে প্রশ্ন হলো, মেয়েদের পিরিয়ড চলাকালীন এটা করা যাবে না, ওটা করা যাবে না, এই বিষয়গুলি ঠিক এলো কোথা থেকে? এর উত্তর নিহিত রয়েছে সুশ্রুত সংহিতার রজস্বলা পরিচর্যা অধ্যায়ে। সেখানে বলা হয়েছে পিরিয়ড চলাকালীন মেয়েদের বেশি কথা বলা যাবে না, বেশি হাসা যাবে না, বেশি শোরগোলে থাকা যাবে না, দিনের বেলায় ঘুমানো যাবে না, চুল আঁচড়ানো যাবে না, কাজল লাগানো যাবে না, স্নান করা যাবে না। কিন্তু কোথাও এ কথা লেখা নেই যে পূজা অর্চনা করা যাবে না বা মন্দিরে যাওয়া যাবে না। তবে যেহেতু স্নান ছাড়া মন্দিরে যাওয়া নিয়ম বহির্ভূত, তাই পরোক্ষভাবে এই ধারণা তৈরি হয়েছে যে পিরিয়ড চলাকালীন মেয়েদের মন্দিরে যাওয়া নিষেধ। এবার আসি, কেন এই নানা রকমের বিধি নিষেধ জারি করা হয়েছে প্রাচীন শাস্ত্রে। প্রাচীন ভারতীয় চিকিৎসা শাস্ত্র মতে মানব দেহের দুটি স্তর আছে, একটি স্থূল দেহ এবং অপরটি সূক্ষ্ম দেহ। এই সূক্ষ্ম দেহ 3টি দোষ দ্বারা পরিচালিত: বাত, পিত্ত ও কফ। বাত হলো দেহের সব ধরনের গতি, অর্থাৎ রক্ত প্রবাহ, বায়ু চলাচল ইত্যাদিকে নিয়ন্ত্রণ করে। পিত্ত দেহে হিট জেনারেট করে হজম শক্তি এবং খাদ্য থেকে শক্তি উৎপাদনে সহায়তা করে। কফ দেহের স্থিতি ও পুষ্টি নির্ধারণ করে। পিরিয়ড চলাকালীন একটি মেয়ের দেহে বাত এবং পিত্ত বৃদ্ধি পায়, কারণ সারা দেহে রক্ত প্রবাহের জন্য বাত বেড়ে যায়, কারণ এই সময় ব্লাড সার্কুলেশন অন্যান্য সময়ের থেকে বেশি মাত্রায় প্রয়োজন পড়ে। এছাড়াও পিরিয়ডে মেয়েদের শরীরে অতিরিক্ত শক্তির প্রয়োজন হয়, সেই কারণে পিত্ত বৃদ্ধি পায়, যা খাদ্যকে জারিত করে অতিরিক্ত শক্তি উৎপাদনে সহায়তা করে। তাই যে সমস্ত কাজ এই বাত ও পিত্তকে আরো বাড়িয়ে দিতে পারে বা এই দুয়ের মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি করতে পারে, সেই ধরনের কাজগুলি শাস্ত্রে নিষেধ করা হয়েছে। একটা উদাহরণ দিলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। এই সময় দেহের তাপমাত্রা অর্থাৎ পিত্ত এমনিতেই বেড়ে থাকে, তাই স্নান করতে বারণ করা হয়। কারণ আমরা যদি স্নান করি তাহলে ওই ঠান্ডা জলের প্রভাবে আমাদের দেহের তাপমাত্রা হঠাৎ করে বেশ কিছুটা কমে যায়। এই একই কারণে ঠিক কোনো খাবার খাওয়ার পর মানুষকে স্নান করতে বারণ করা হয়। তার কারণ খাবার খাওয়ার পর আমাদের শরীরের বেশি পরিমাণে তাপমাত্রার প্রয়োজন হয় সেই খাবারটি হজম করার জন্য,
আমরা যদি স্নান করি আর আমাদের দেহের তাপমাত্রা হঠাৎ করে কমে যায়, তাহলে কিন্তু আমাদের হজম শক্তি ব্যাঘাত ঘটতে পারে। এবার এখনের সময়ে চারিদিকে এত দূষণ, এত পলিউশন, মানুষের পক্ষে 5 দিন বা 7 দিন স্নান না করে থাকা তো সম্ভব নয়। সেক্ষেত্রে ডাক্তাররা পরামর্শ দেন ঈষৎ উষ্ণ গরম জলে হালকা করে স্নান করার, তবে ঠান্ডা জল ব্যবহার করা একদমই চলবে না। এবার আসি কেন কাজল লাগাতে বা মেহেন্দি লাগাতে বারণ করা হয়েছে। আসলে কাজল বা মেহেন্দি এগুলো মানুষের দেহে একটা কুলিং এফেক্ট প্রদান করে, যা শরীরের লিন তাপ শোষণ করে নিয়ে দেহের তাপমাত্রা হঠাৎ করে কিছুটা কমিয়ে দিতে পারে, যার ফলে মেয়েদের শরীরে পিত্তের ইমব্যালেন্স ঘটে, তা তাদের পিরিয়ড সাইকেলটিকে ব্যাহত করতে পারে। আধুনিক যুগে আমরা সাধারণত এগুলো কিছুই মানি না, এবং এর ফলেই কিন্তু এখন মেয়েদের মধ্যে পিসিওডি বা পিসিওএস জাতীয় রোগের প্রকোপ এত বৃদ্ধি পেয়েছে। চুল আঁচড়ানো যাবে না, নখ কাটা যাবে না ইত্যাদির ব্যাখ্যা হিসেবে বলা যেতে পারে বাত বাড়লে মানুষের হাড়, নখ ইত্যাদি দুর্বল হয়, চুলের গোড়া নরম হয়। তাই জন্যে এই সময় চুল আঁচড়ানো, নখ কাটা ইত্যাদি বারণ করা হয়েছে, যাতে সেখান থেকে মানুষের কোনো ইনজুরি না ঘটে। মন্দিরে না যাওয়ার কারণ হিসেবে আরো একটি ব্যাখ্যা দেওয়া যায়। আসলে মন্দিরে নির্দিষ্ট প্রকারের শক্তি বা এনার্জি সঞ্চার হয়, মন্ত্রপাঠ, পূজা অর্চনা ইত্যাদির ফলে এই কাজ হয়ে থাকে। মন্দিরের এই স্ট্রং এনার্জি মেনস্ট্রুয়েটিং নারীর শরীরে বাত ও পিত্তকে আরো বাড়িয়ে তুলে এক অস্বস্তি তৈরি করতে পারে। তাই তাদের সুরক্ষার জন্যই এই পরামর্শ। আশা করি আজকের এই আলোচনা থেকে এটা স্পষ্ট যে একজন মেনস্ট্রুয়েটিং নারী কিন্তু কখনোই অপবিত্র নন, বরং তার দেহ তখন এক শক্তির আধার হয়ে থাকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে আরো নানা অজানা তথ্য নিয়ে।